হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা রায় মার্টিনের প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণীর গণিতের তৃতীয় স্কুলের শেষ অংশটা সলভ করব। তৃতীয় স্কুলের প্রথম অংশটা আমরা আগের ভিডিওতে করেছি। দেখো, একদম এই 4-এর দাগ থেকে করব। আগের ভিডিওতে 3-এর দাগ কমপ্লিট করেছি। দেখো, 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 9 দিনে একটি কাজ শেষ করে। ওই কাজ 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করলে কত দিনে শেষ করবে? ছকে সাজিয়ে নিয়ে সমাধান করতে বলেছে। ওকে, দেখো আমি ছকটা করে নিয়েছি। দেখো, একদম প্রথমে কিন্তু লোক সংখ্যা ছিল। ওকে, দেখো একদম প্রথমে এই যে 5 জন লোক, দেখো 5 জন লোক, একের লোক সংখ্যা ধরেছি। আর এটা প্রতিদিন 8 ঘন্টা করে কাজ, যার জন্য লিখেছি দেখো প্রতিদিন কাজ ঘন্টা, এভাবে লিখবে ভালো। তারপরে 9 দিনে কাজ শেষ করে, মানে সময়টা কতদিন লাগছে? 9 দিন হলো। তাহলে দেখো 5 জন লোক 8 ঘন্টা 9 দিন। দেখো 5 জন লোক 8 ঘন্টা 9 দিন। তারপরে বলছে প্রশ্ন, 3 জন লোক 4 ঘন্টা। দেখো 3 জন লোক 4 ঘন্টা কত দিনে শেষ করে? এটাকে দেখো আমি ঐকিক নিয়মে লিখে নিতে পারি কি, এই যে 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 9 দিনে কাজটি শেষ করে। ওকে, এবারে আমরা তোমাদের ঐকিক নিয়মে, এটা আমি ঐকিক নিয়মে করছি। ঐকিক নিয়ম আগে শিখিয়েছিলাম যে তোমরা যে কোনো একটাকে পরিবর্তন করবে। তুমি যদি ধরো এটাকে তুমি রাখবে, তাহলে আমি লিখলাম 5 জন লোক, 5টা কিন্তু একই রাখলাম। 5 জন লোক প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করে। দেখো 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে 9 দিনে কাজটি শেষ হয়। তাহলে 5 জন লোক প্রতিদিন যদি 1 ঘন্টা করে কাজ করে, তাহলে কি বেশি দিন লাগবে? তাহলে বেশি হলে কী করতে হবে? গুণ করতে হবে। 9 গুণিত 8 হলো, মানে যেইটাকে চেঞ্জ করলে তার সোজা যেটা থাকবে সেটাই গুণ বা ভাগ হবে। তো এটা বেশি হচ্ছে, যার জন্য গুণ হলো। দেখো, তারপর এই লাইনে আবার দেখো, এটাকে আমি আবার চেঞ্জ করবো। তাহলে 5 জন লোক প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করলে এত দিনে কাজটি শেষ হয়। তাহলে 1 জন লোক প্রতিদিন 1 ঘন্টা করে, এটা একই রেখেছি, এটা চেঞ্জ করেছি, যে কোনো একটা পরিবর্তন করবে, চেঞ্জ করবে। ওকে, 1 জন লোক প্রতিদিন 1 ঘন্টা করে যদি কাজ করে, তাহলে আরও অনেক বেশি দিন লাগবে, তাই না? তাহলে 9 গুণিতক 8 গুণিতক 5 দিনে কাজটি শেষ করবে। তারপরে 3 জন লোক, তাহলে এটাকে আমি চেঞ্জ করছি। তাহলে 1 জন লোক প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করলে এত পরিমাণ, এত দিনে কাজটি শেষ করবে। তাহলে দেখো, 1 জন লোক প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করলে এত দিনে কাজটি শেষ করবে। তাহলে আমি এবারে 3 জন লোক, এটাকে চেঞ্জ করছি। তাহলে 3 জন লোক প্রতিদিন 1 ঘন্টা করে যদি কাজ করে, তাহলে কী হবে? আরও কম দিন লাগবে, কম হলে ভাগ করতে হবে। তাহলে যেটা ছিল সেটা লেখো বাই 3। এবার এটাকে একই রাখবো। 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করে, এই যে 4 ঘন্টা করে যদি কাজ করে, তাহলে 3 জন লোক প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করলে এত দিনে কাজটি শেষ হবে। তাহলে 3 জন লোক যদি 4 ঘন্টা করে কাজ করে, তাহলে আরও কম দিনে লাগবে। তাহলে এটাও নিশ্চয়ই ভাগ হবে। চলো 4টাকে নিচে লিখেছি। তাহলে দেখো 4 2 8, 3 3 9, তাহলে 5 3 15, 2 30, তাহলে 30 দিন হবে। 30 দিনে কাজটি শেষ করবে। ওকে, তাহলে আমরা অতএব লিখে দিতে পারি। ওকে, অতএব 3 জন লোক, বড় প্রশ্ন সবসময় অতএব লিখতে বলেছি। অতএব 3 জন লোক
প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করে 30 দিনে কাজটি শেষ করতে পারবেন। কাজটি শেষ করতে পারবেন। ওকে, এবারে আমরা ক্ষয়ের দাগের অঙ্কটাতে যাচ্ছি। দেখো, ক্ষয়ের দাগে বলছে, দেখো মুর্শিদ বাসে চেপে মামার বাড়ি যাচ্ছে। বাসের গতিবেগ দিয়েছে ঘন্টায় 40 কিমি, মানে 40 কিমি পার ঘন্টা হলে সে 3 ঘন্টায় পৌঁছে যায়। কিন্তু যদি বাসটি ঘন্টায় 60 কিমি, মানে 60 কিমি পার ঘন্টা, ঘন্টায় 60 কিমি মানে 60 কিমি পার ঘন্টা গতিবেগে যায়, তবে তার কত সময় লাগবে? এটাও ছকে সাজিয়ে সমাধান করতে বলছে। দেখো, আমি ক্ষয়ের দাগেরটা করছি। তাহলে দেখো, আমি ছকটা তৈরি করছি। গতিবেগ একটা, আর একটা সময়। গতিবেগ কত? 40 কিমি পার ঘন্টা। 40 কিমি পার ঘন্টা, 40 কিমি পার ঘন্টা গতিবেগ হলে সে 3 ঘন্টায় পৌঁছে যায়। তারপরে কি বলছে? 60 কিমি পার ঘন্টা। 60 কিমি পার ঘন্টা গতিবেগ হলে তার কত সময় লাগবে? তাহলে এটাকে আমরা ঐকিক নিয়মে যদি লিখি, তাহলে কি লিখতে পারি না, বাসের গতিবেগ 40 কিমি পার ঘন্টা হলে 3 ঘন্টা দেখো, আমি লিখে নিয়েছি এইটাকে ঐকিক নিয়মে করব বলে। দেখো, গতিবেগ 40 কিমি পার ঘন্টা হলে 3 ঘন্টা সময় লাগে। তাহলে গতিবেগ 1 কিমি পার ঘন্টা হলে কম লাগবে। তাহলে কি হবে? 3/40। আবার প্রশ্ন বলেছে গতিবেগ 60 কিমি, তাহলে গতিবেগ 60 কিমি পার ঘন্টা হলে দেখো, গতিবেগ 40 কিমি পার ঘন্টা হলে 3 ঘন্টা সময় লাগে। গতিবেগ যদি 1 কিমি পার ঘন্টা হয়, গতিবেগ তো কম, তখন বেশি সময় লাগবে, তাই না? তাহলে এটা গুণ হবে। এটাকে কেটে দিচ্ছি। এবারে গতিবেগ যদি 60 কিমি পার ঘন্টা হয়, তখন কি কম সময় লাগবে? এইগুলো একটু বারবার ভাববে। হলো, 0 0 কেটে দিলাম, 3 2 6, 2 2 4, তাহলে 2 ঘন্টা সময় লাগবে। ওকে, তাহলে আমি অতএব লিখে নিচ্ছি। অতএব যদি বাসটি ঘন্টায় ওকে, দেখো আমি অতএব লিখে নিয়েছি প্রশ্নের দেখে, যে যদি বাসটি ঘন্টায় 60 কিমি গতিবেগে যায়, তবে তার সময় লাগবে 2 ঘন্টা। ওকে, তারপরে দেখো গয়ের দাগের অঙ্কটা। যে এত মিটার লম্বা বাঁশের একটি বাঁশের এত মিটার কাদায় ও এত মিটার জলে আছে। জল ও কাদার ওপরে কত মিটার আছে? জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? দেখো, টোটাল তো এত মিটার লম্বা বাঁশটা, তাই না? এত মিটার লম্বা একটি বাঁশের এত মিটার কাদায় ও এত মিটার জলে আছে, তাই তো? তাহলে জল ও কাদার উপরে কত আছে? তাহলে এই দুটোকে যোগ করে এইটা থেকে বিয়োগ করে দেবো। তোমাদের আমি ধরো ছবি এঁকে দেখাচ্ছি। দেখো, টোটাল ধরো এই একটা বাঁশ, লম্বা বাঁশ নাকি? তাহলে টোটালটা কত বলেছে? তোমাদের আমি ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি। এই টোটালটা কত? 14.5
0.09 নাকি। এবারে বলছে 4.2 মিটার কাদায়, চলো এটা আমি ধরলাম কাদায় 4.2, চলো তারপরে ও ও 3.1 মিটার জলে আছে। এটা আমি জলের ছবি এঁকে দিচ্ছি, ধরো হলো। তাহলে এটা কত হলো, তাহলে 3.1, ওকে। তাহলে ভাবো, তাহলে পুরোটা তো 14.9, তাহলে এইটা কাদা 4.2 আর এইটা জল 3.1, তাহলে ওপরে কত আছে, তাহলে পুরোটা থেকে এই দুটো যোগ করে বিয়োগ করে দেবো, তাই না। তাহলে দেখো আমি লিখছি যে জল ও কাদার উপরে আছে, জল ও কাদার উপরে কত আছে, জল ও কাদার ওপরে আছে কত, তা টোটালটা কত, টোটালটা হচ্ছে 14.09 বিয়োগ জল ও কাদায় যেটা আছে সেটা বিয়োগ করে দিলে তাহলে জল ও কাদার ওপরে জানা যাবে। 3.01 যুক্ত 4.2, ওকে। এই ছবিটা দেখে বারবার তোমরা ভাববে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। পুরো বাঁশটা দেখো 14.9, এখান থেকে এত দূর 14.9, তাহলে এইটা কত বার করতে বলছে, এই অংশটা কত, তাহলে পুরোটা থেকে যদি এইটা বাদ দিয়ে দিই তাহলে এই অংশটা হচ্ছে পড়ে থাকবে, তাই আমি করেছি 14.09 মাইনাস, দেখো এইটাকে যোগ করবে কেমন, দেখো দশমিকের যোগ তোমাদের বারবার আগেও বলা হয়েছে, আগের সেটগুলোকে দশমিকের যোগ বিয়োগে দশমিকের সোজা দশমিক রাখতে হয়। তো এটা আমি একটু মিস্টেক করলাম। দেখো তোমাদের বোঝার জন্য আমি সাদা কালি দিয়ে দিয়েছি 4.2 হলো, দশমিকের সোজা দশমিকে রাখতে হয় দশমিকের যোগ বিয়োগের সময়, ওকে। তাহলে 1 2 এটা হচ্ছে 7, যে কত হলো 7.21, ওকে। তারপরে এটাও বিয়োগ করে দেখো এবারে, তাহলে কত লিখব 14.09 আর 7.21, এটা হবে 8, এক ধার নাও, 10 থেকে 2 বাদ গেলে কত হবে 8 হবে, দশমিকের সোজা দশমিক, এখানে 3 আছে 6 হলো, তাহলে 6.88 মিটার, ওকে। তাহলে জল ও কাদার উপরে আছে 6.88 মিটার। এবার বলছে জল ও কাদায় মোট কতটা আছে, জলে আছে তো এইটা, মানে এই অংশটাই তো উত্তর হবে, জলে আছে এইটা 3.1 আর কাদা এইটা, তো মোট এই দুটোকে যোগ করে নেব, এটা এই যে হচ্ছে করেছিলাম যে এটা, এবং জল ও কাদায় মোট ডুবে আছে, জল ও কাদায় মোট ডুবে আছে এখানে বিয়োগ চিহ্ন ছিল না, ওকে। আচ্ছা, জল ও কাদায় মোট ডুবে আছে, তাহলে এইটা আর এইটা যোগ করেছি সমান কত হবে 7.21 মিটার, ওকে। অঙ্কটা বুঝে করবে, দেখবে খুব সহজ মনে হবে।
তারপরের প্রশ্নটা দেখো, এই যে ঘয়ের দাগে, এই প্রশ্নগুলো খুবই সহজ, তোমরা ভালো করে বুঝে নেবে। পরীক্ষায় একটা আসবে এবং 5 নম্বর 3 নম্বর খুব সহজেই ঘুমিয়ে ঘুমিয়ে পাবে। ওকে, বলছে নিচের তালিকা অনুসারে চিত্র লেখো, অঙ্কন করতে বলছে। 5 জন ছাত্রের জন্য এই চিহ্নটা, হ্যাঁ 5 জন ছাত্রের জন্য এই চিহ্নটা দেওয়া আছে। তোমরা কি লিখবে, এরকম একটা ছক তৈরি করবে। শুধু এই সংখ্যাটা লিখবে না, এই সংখ্যাগুলোর জায়গায় এই চিহ্নটা দেবো। দেখো 5 জন ছাত্রের জন্য এইটা, তাহলে এখানে তাহলে দেখো 5 5 10 5 15 5 20 5 25 5 30 5 35 5 40 5 45, তাই না? এক বেশি হচ্ছে 46। যাই হোক, তাহলে আমরা এইটা পাওয়ার সহজ উপায়, এইটাকে 5 দিয়ে ভাগ করে দেবে, তাহলে 9টা এইরকম চিত্র হচ্ছে 9টা হবে। বোঝা গেল? এইরকম চিত্র 9টা হবে। তোমরা বলবে আর যে এক বেশি হচ্ছে, এই এক বেশি হলে এর জন্য আর কোনো চিত্র তোমাকে দিতে হবে না। যদি দেখো 5-এর বেশি হয়, তখন একটা এই চিত্রগুলো হাফ একটা হচ্ছে এঁকে দেবে। ওকে, এই চিত্রগুলো একটা হাফ এঁকে দেবে। তাহলে একদম শুরুতে একটা হেডলাইন লিখবে যে নিচের তালিকা অনুসারে চিত্রলেখটি হলো বলে এরকম করে একটা আমি হেডলাইন লিখব। বা প্রশ্নে তালিকা অনুযায়ী চিত্রলেখটি হলো বলে এবারে তোমরা ছকটা কাটিয়ে নেবে। হলো, কটা ঘর আছে? 1 2 3 4 5 6 7টা। দেখো আমি চিত্রলেখটি তৈরি করে ফেলেছি। এবার একদম দেখো প্রশ্নে যেটা আছে 46 আছে। দেখো একদম প্রথমে কত আছে? দেখো 46 হলো। এই 46 তাহলে এই চিত্রের জন্য 5 জন ছাত্র হবে। তাহলে একটা এরকম চিত্রের জন্য 5 জন। তাহলে 46-এর জন্য তোমরা কি করবে? কি বললাম, এইটাকে 46 এইটাকে 5 দিয়ে ভাগ করবে, এই সবগুলোকে 5 দিয়ে ভাগ করবে। বললাম 46কে 5 দিয়ে ভাগ করলে তো 9 হয়, তার মানে 9টা চিত্র হবে এরকম। 1 2 3 4 5 6 7 8 9টা হলো। 9 5 45। তো একটা বেশি, ওর জন্য কোনো সমস্যা হবে না। যদি 5-এর কাছাকাছি বা 5-এর বেশি হয়, তখন আর একটা মানে এরকম একটা হাফ ছবি আঁকবো। হলো, তারপর হচ্ছে 40। তাহলে 40কে 5 দিয়ে ভাগ করো 8টা, তাহলে 8টা ছবি হবে। 1 2 3 4 5 6 7 8টা হলো। ওকে, তারপরে আছে 41ও সেই 8টা হবে, তাই না? যেহেতু একটা বেশি, ওর জন্য মানে হাফ ছবি আঁকবে না। আমি কি বলছি, 5-এর মানে এখানে জটা আছে, এখানে জটা থাকবে। দেখো এখানে এই ছবির জন্য কটা কি 5টা আছে। তো তাহলে তোমাদের প্রশ্নে কত, এই লাইনটার জন্য যদি বলি 46টা ছিল, তাহলে 9 5 45 হলো। তাহলে 46কে 5 দিয়ে ভাগ করলে 9টা হচ্ছে, তাহলে আর একটা বেশি হচ্ছে, তাই না? কিন্তু তোমাদের বারবার বলছি, তোমরা হাফ ছবি, এইরকম হাফ ছবি তখনই আঁকবে। ধরো তোমার 46-এর জায়গায় তোমার ধরো 48 আরও যদি থাকে, হ্যাঁ, তখন এই 1-8টা বেশি হলে হাফ ছবি আঁকতে হবে না। তারপর বুধবার দেখো 41টা আছে, এটাও তাই। 1 2 3 4 5 6 7 8টা, তাই না? 8 5 40, আর এক বেশি হচ্ছে। তারপর দেখো 35, তাহলে 35কে সেই 5 দিয়ে ভাগ করে 7টা হবে। 1 2 3 4 5 6 7টা।
তারপরে প্রশ্নে দেখো 45 আছে, মানে কি 45কে 5 দিয়ে ভাগ করতে হলে সেই 9টা হবে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। ওকে, তারপর দেখো শনিবার আছে 30টা, 30কে 5 দিয়ে ভাগ করো, 6টা হবে। 3টে 4টে 5টা 6টা হলো। তাহলে কমপ্লিট হলো, আমাদের চিত্রলেখটা কমপ্লিট হলো। তাহলে আমি যেটা তোমাদের বারবার বোঝাতে চাচ্ছি, এই যে এই প্রথমটা আবার বলছি, এখানে ছিল 46, তাহলে 46কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 9 45, এক বেশি হচ্ছে হলো। যদি দেখো এখানে যেইটা থাকবে তার যদি হাফের কাছাকাছি হয় বা হাফের বেশি হয়, তখন একটা হাফ ছবি আঁকবো। বোঝা গেল? মানে ধরো আমার ধরো 46 ছিল, তাহলে 47 বা 48 যদি থাকতো, তখন আমরা এই ছবিগুলো আর একটা হাফ আঁকতাম। ক্লিয়ার? ওকে, যাই হোক, এরকম করলেও স্যারেরা ফুল নম্বর দেবে, এগুলোতে নম্বর কাটে না। ওকে, তারপরে আমরা 5-এর দাগে যাব। হলো, তারপরে দেখো বলেছে স্কেল ও পেন্সিলের সাহায্যে 10.5 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ অঙ্কন করে তার নাম দাও। খুবই সহজ। দেখো আমি স্কেল নিলাম, 10.5 বলছে। দেখো তোমরা ভালো করে দেখে নাও, এই যে এখান থেকে শুরু, এই যে 0 থেকে হলো, এই যে 1, মানে এখান থেকে এত দূর 1, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 বলেছে 5, 10 এত দূর। তারপর দেখো 1 2 3 4 5, হয় যে বড়টা এটা হলো। তো পাশে এরকম পুটকি দিয়ে দেবে যাতে তোমাদের টানতে, দাগ টানতে সুবিধা। আর এগুলো দাগ একবারই টানবে। হলো, তা আমি এটার নাম দিয়ে দিলাম AB। হলো, ওকে। দেখো এখানে তোমরা ভুলে তীর চিহ্ন দিয়ে দেবে না। হলো, এটা বলছে সরল রেখাংশ, সরল রেখাংশের ক্ষেত্রে তীর চিহ্ন হয় না। সরল রেখা হলে তখন এই দুপাশে তীর চিহ্ন দিতে হয়। তাহলে এটা কত সেমি? 10.5 সেমি। হলো, এইটুকু হয়ে গেল যে স্কেল ও পেন্সিলের সাহায্যে 10.5 সেমি সরল রেখাংশ অঙ্কন করলাম আর তার নামও দিলাম। আর কিছু নেই, এইটুকু করলেই তোমরা কিন্তু 4 পাবে। এবার যেহেতু তোমাকে 4 দেবে, তুমি লিখতে পারো যে স্কেল ও পেন্সিলের সাহায্যে, ওই প্রশ্নটাই দেখে দেখে হচ্ছে লিখে দেবে যে স্কেল ও পেন্সিলের সাহায্যে 10.5 সেমি সরল রেখাংশ অঙ্কন করলাম যার নাম AB। হলো, এইটুকু লিখে দিতে পারো, তাতে মাস্টার আরও খুব খুশি হবে। আমি কীটা লিখলাম পুরো তোমাদের 5-এর ক প্রশ্নটা তোমরা দেখো। আবার বলছি, আমি কীটা লিখে দিতে বললাম, পুরো প্রশ্নটা দেখে দেখে তুলে দেবে। প্রশ্নের দিকে তাকিয়ে থাকো। স্কেল ও পেন্সিলের সাহায্যে 10.5 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ অঙ্কন করলাম যার নাম AB। হলো, যার নাম AB। এবারে আমি নয় লিখে দিচ্ছি। ওকে, দেখো আমি এইটা লিখেছি। দেখো যে স্কেল ও পেন্সিলের সাহায্যে 10.5 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ AB। দেখো সরল রেখাংশ চিহ্ন কিন্তু শুধু এরকম একটা দাগ টেনে দিতে হয়। হলো, সরল রেখা বললে তীর চিহ্ন দিতে হয়, মাথায় রাখবে। সরল রেখাংশ এখানে তীর চিহ্ন দেবে না। সরল রেখাংশ AB অঙ্কন করলাম, ব্যাস এইটুকু লিখে দিলেই তোমাকে মাস্টার 4-এর 4 দেবে। ওকে, তার পরেরটা দেখো, এটা 5-এর ক। তার পরের প্রশ্ন দেখো, বলছে চাঁদার সাহায্যে 120 ডিগ্রি মাপের কোণ অঙ্কন করে নাম দাও। চাঁদার সাহায্যে তোমাকে আঁকতে বলেছে। হলো, আমি চাঁদার সাহায্যে এঁকে দিচ্ছি। চাঁদার সাহায্যে দেখো 120 ডিগ্রি কোণ। একদম প্রথমে তোমরা একটা সরল রেখা আঁকবে। দেখো প্রথমে আমি একটা সরলরেখা এঁকেছি, তারপরে দেখো এই সরলরেখার ওপরে চাঁদাটা তোমাকে বসাতে হবে।
হলো 120 ডিগ্রি কোণ। দেখো এই শূন্য থেকে শুরু, কিন্তু এই সরলরেখা তুমি যে কোনো জায়গায় একটা বিন্দু দাও, বিন্দু দেবে ভালো করে, এই বিন্দুতে এই যে ছেদটা, এই ছেদটা মেলাবে, হলো মিলেছে। এবারে দেখো 120 ডিগ্রি, এই শূন্য থেকে শুরু হচ্ছে 10, 20, 90, এই যে 120, এইটা হবে। ওকে, দেখো এবারে আমি এইটার সঙ্গে একটু সাবধানে করবে, এগুলোকে সম্পাদ্য বলে, একটু ছবি আঁকাটাকে বলে সম্পাদ্য। 120 ডিগ্রি, এবার তুমি নাম দাও, এখানে তুমি ও নাম দেবে, এইটা তো কোণ হলো তাই না, এইটা কিন্তু কোণ হলো। আর ইচ্ছে খুশি এগুলো একটা নাম দিয়ে দাও, এ ধরো বি দিল, তাই না? তাহলে এখানে তুমি লিখে দাও কোণ, এইটাকে কোণ চিহ্ন বলে, কোণ এ ও বি। এই মাঝখানে যেইটা থাকে সেটা, কোণে যেইটা থাকে মাঝখানে সেইটা লেখা হয়। হলো কোণে কোনটা আছে, ও আছে, তাই ও, তাহলে এ ও বি সমান কত, 120 ডিগ্রি। কেউ যদি লিখে বি ও এ সেটাও হবে, মোটামুটি কোণে যেইটা থাকবে সেটাকে মাঝখানে লিখতে হয়। হলো এ ও বি 120 ডিগ্রি। তো তুমি লিখে দিতে পারো যে চাঁদার সাহায্যে কোণ এ ও বি সমান 120 ডিগ্রি অঙ্কন করলাম। হলো, নাম তো দেওয়া আছে। তারপরে দেখো আমি এখানেই ছোট্ট করে এই পেজেই করে দিচ্ছি, বলছে দেখো শেষ প্রশ্নটা দেখে নাও। বলছে 7 সেমি ব্যাসের একটি বৃত্ত অঙ্কন করে কেন্দ্র, বৃহত্তম জ্যা এবং পরিধি চিহ্নিত করো। বৃহত্তম জ্যায়ের নাম কি গো, ব্যাস, মানে এই তো ব্যাস। তাহলে 7 সেমি তোমাকে ব্যাস অঙ্কন করতে হবে, মানে প্রথমে 7 সেমি একটা সরলরেখা অঙ্কন করবে, তারপরে ভাবো এর বৃত্ত অঙ্কন করতে হলে কিন্তু তোমাকে ওই ব্যাসের অর্ধেক, ব্যাসের অর্ধেক কত, মানে এই 7কে ব্যাস যেটা থাকবে তাকে 2 দিয়ে ভাগ করলে সেটা অর্ধেক হয়, তাই না? আমি ধরো এইখানেই করে দিচ্ছি। আচ্ছা আমি দেখো এই পেজেই করে দিচ্ছি। তাহলে 5-এর দাগে ওকে, 5-এর দাগের গ, একদম ফার্স্টে দেখো আমি 7 সেমি একটা, এই দেখো এই যে পুটকি, এই 7 আর এখানে 0, হলো 7 সেমি। তাহলে এর অর্ধেক কত হবে গো, 7-এর অর্ধেক কত, 7কে 2 দিয়ে ভাগ করো, কত হবে, 3.5 হবে। দেখো আমি 7কে 2 দিয়ে ভাগ করছি, 2 3 6, 1 নম্বর দশমিক দিয়ে 0, 2 5 10, তাহলে 3.5, তাহলে 3.5টা কী হবে, ওটাই কিন্তু ব্যাসের অর্ধেক হবে, মানে এইখানে আমি চাঁদাটা কাটা কম্পাসটা বসাবো। ওকে, দেখো আমি ওই 3.5 ওখানেই কাটা কম্পাস বসিয়ে একটা বৃত্ত এঁকেছি। তাহলে ব্যাপারটা কি বোঝো, একদম প্রথমে ভালো করে বলে দিচ্ছি। প্রথমে তো 7 সেমি আমি একটা 7 সেমি একটা ব্যাস এঁকেছি। আচ্ছা আমি এর নাম দিলাম এ বি, হলো, এটার নাম দিলাম ও, হলো। আচ্ছা এখানে কিন্তু বলছে কেন্দ্র, আচ্ছা কেন্দ্র ও, ওকে। তারপর বলছে বৃহত্তম জ্যা, বৃহত্তম জ্যায়ের নাম কি গো, বৃহত্তম জ্যা হচ্ছে এ বি, হলো, বৃহত্তম জ্যা এ বি, ওকে, বৃহত্তম জ্যা এ বি। আর পরিধি, পরিধি মানে এইটা আর কি, পরিধি আমি হচ্ছে এখানে লিখে দিলাম ধরো পি কিউ, সাপোজ, তাহলে পরিধি
পরিধি তোমরা লিখে দেবে এ পি বি কিউ, এ পি বি কিউ। ওকে, দেখো এটাকে আমি আবার প্রথম থেকে বলে দিচ্ছি। একদম প্রথমে দেখো প্রশ্নে বলেছিল 7 সেমি, মানে এখান থেকে এত দূর একটা 7 সেমি একটা সরলরেখা, সরলরেখাংশ টেনেছি। ওকে, এবার এইটাকে এটা কি বলেছে, ব্যাস বলেছে। তোমাদের বৃত্ত আঁকতে হলে সবসময় ব্যাসের অর্ধেক যেখানে হয় সেখানে বসিয়ে কাঁটা কম্পাস, মানে ব্যাসের অর্ধেক মাপ নিয়ে, এটা ব্যাসটা কত 7 সেমি, দেখো আমি 7কে 2 দিয়ে ভাগ করেছি 3.5, 3.5 যেখানে হয় স্কেল দিয়ে আমি এই যে পুটকি মানে বিন্দু নিয়ে নিয়েছি, ওখানে বসিয়ে যে কোনো এক পাশের মাপ নিয়ে তোমরা কাঁটা কম্পাস দিয়ে ঘুরে দিলে ওটা বৃত্ত হবে। আর আবার সহজ করে বলছি, যদি ব্যাস দেয় ব্যাসের অর্ধেক যেখানে হবে সেখানে কাঁটা কম্পাস বসিয়ে ঘুরিয়ে দেবে। আবার বলছে যদি ব্যাস দেয়, এটা তো ব্যাসের অর্ধেক যেখানে হবে, অর্ধেক কেমন বার করতে হয়, 2 দিয়ে ভাগ করে দেবে। 7 সেমি দিয়েছে ব্যাস, 7কে 2 দিয়ে ভাগ করেছি 3.5। আমি আবার স্কেল বসিয়ে, এই দেখো আমি যে স্কেল বসিয়ে এই যে 3.5, এই 3.5টা যেখানে হয় সেখানে বিন্দু নিয়ে নিয়েছি, নিয়ে ওইখানে বসিয়ে ঘুরিয়ে দেবে। তাহলে ব্যাসের অর্ধেকটাকে বলে ব্যাসার্ধ, ওই ব্যাসার্ধ যেখানে হয় সেখানে কাঁটা কম্পাস বসিয়ে ঘুরিয়ে দিলে বৃত্ত হয়ে যাবে। হলো, এবারে বলছে কেন্দ্র কোনটা, এতে কেন্দ্র এইটাও, এই যে এই বিন্দুটা, এখানে যে বিন্দুটা আছে ওটাকে বলে কেন্দ্র। তার বৃহত্তম জ্যার নাম কি, ব্যাস, মানে এইটা বৃহত্তম জ্যা, এ বি। দেখো লিখেছি বৃহত্তম জ্যা এ বি, বা যদি বলো ব্যাস তো ব্যাসও এ বি। হলো, পরিধি মানে এইটা, এই অংশটাকে পরিধি বলে, তার জন্য আমি এই পি কিউ নাম দিয়েছে এ পি বি কিউ। হ্যাঁ, এ পি বি কিউ হলো পরিধি। ওকে, এই পর্যন্ত আপাতত তৃতীয় স্কুলটা আমরা কমপ্লিট করলাম। আমরা পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি চতুর্থ স্কুল নিয়ে আসব। তোমাদের ভিডিওটা ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। আমরা প্রত্যেকটা স্কুল চেষ্টা করব যতটা তাড়াতাড়ি পারি সলভ করব। আমরা ক্লাস পঞ্চম মানে ক্লাস 5-এর আমরা পরিবেশবিদ্যা কিন্তু সমস্ত স্কুল কমপ্লিট করে দিয়েছি। 14টা স্কুল সব কিছু সলভ করে দিয়েছি, আর বাকি স্কুলগুলো একটা ভিডিওতে আমরা কিন্তু সমস্ত শর্ট প্রশ্নগুলো একদম কমপ্লিট করে দিয়েছি। তোমরা ওটুকুই ভালোভাবে তাড়াতাড়ি প্রস্তুত করো, দেখবে পুরো নম্বর পাবে। আর অন্যান্য ক্লাসগুলোও আমরা চেষ্টা করছি মোটামুটি সময় অনুযায়ী যতটা পারি তৈরি করে দিয়ে যাওয়ার ভিডিওগুলো। ওকে।